অনুরোধ জানাচ্ছি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মুসলিম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম। একটু হেল্প করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক দল এনডিএম জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন কর্তৃক আয়োজিত তামাশার উপজেলা নির্বাচন প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এনডিএম এর চেয়ারম্যান, তরুণ এবং আলোচিত রাজনীতিবিদ জনাব রবি হাজরাজ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন, এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি, তরুণ রাজনীতিবিদ জনাব নুরুল হক নূর, নাজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং আমাদের স্নেহের জাগপার সহসভাপতি রাশেদ প্রধান সহ নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে সুন্দর একটি আয়োজনে আমরা মিলিত হয়েছি। রমজানে ইফতার অনুষ্ঠানগুলির পর সুন্দর একটি আয়োজনে আজকে এসেছি। তো শুকরিয়া জানাই এনজিএমকে, একটি ভালো প্রোগ্রামের আয়োজন করেছে এবং ঘুরে দাঁড়াও বাংলাদেশ এই শব্দগুলো আজকের প্রোগ্রামে আসার ক্ষেত্রে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই তামাশার উপজেলা নির্বাচন নয়, তামাশার 7 জানুয়ারি নির্বাচন এনডিএম অংশগ্রহণ করেনি। বাংলাদেশের প্রায় 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে রবি হাজরাজ সাহেব যে ভূমিকা নিয়েছে, আমরা তার দলকে অভিনন্দন জানাই। 7 জানুয়ারি প্রশাসনের নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করেন। এই জন্য এটাকে ডামি নির্বাচনের রাজনীতিবিদরা বলেন এবং স্বীকৃত হয়েছে ডামি। সে নির্বাচনে না যাওয়াটা রাজনৈতিক দলগুলোর জন্য অনেক পরীক্ষা ছিল। আজকের এই আলোচনা সভায় যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যে শত প্রলোভন সত্ত্বেও এইসব দলকে নির্বাচনে নিতে পারেনি এবং আমরা আসলে একটি সঠিক পথে আছি নির্বাচনে না গিয়ে। ভাই বন্ধুগণ, আজকের আলোচনা ছিল তামাশার নির্বাচন উপজেলা। আসলে উপজেলা শুধু তামাশা না, তামাশা শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন নিয়ে। আশরাফ আলী আকন ভাই 73 সালে নির্বাচনের কথা বলেছে। আমি বসে হিসাব করলাম যে বাংলাদেশের যে নির্বাচনগুলো একেবারে সব মানুষের কাছে শতভাগ নিরপেক্ষ, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আসন দেখেন। 1986 সালে এরশাদের উদ্দিনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে, 76 আসন পেয়েছে। জামাতে গিয়েছিল 10 আসন পেয়েছে। 85 সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছে, আপনারা জানেন। সেই নির্বাচনে
তৎকালীন 7 দল 8 দল বা 15 দল জামাত সহ নির্বাচন বর্জন করেছিল, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা সে নির্বাচনে গেছে। আওয়ামী লীগ দলীয়ভাবে যায়। 85 সালে উপজেলা নির্বাচন আর 86 সালে জাতীয় নির্বাচনের পরে একটা স্লোগান স্টাবলিশ হয়েছিল, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা। সেটা 100 সালের ইলেকশন আমাদের আতঙ্ক করেছে। তো 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এটা আমার এই যে ফাঁসের নেতা মন্ত্রী ভাই সত্যিকার আর ফেলে 86 সালে আমরা দেখেছি ভোট কিন্তু মানুষ যায় না, কিন্তু জাতীয় পার্টির ওই 10 হুন্ডা আর গুন্ডা আছে, ইলেকশন হয়ে গেছে। সেই অভিজ্ঞতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে কেয়ারটেকার গঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আসন পেয়েছিল 88 আসন, আর 1988 সালে পেয়েছিল 76 আসন, আর 86 সালে পেয়েছিল 76 আসন, আর 2001-এ আওয়ামী লীগ আসন পেয়েছিল 62 আসন। তাহলে বোঝা যায় জনগণের কাছে ক্ষমতা কেন দেয় না এখন আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে, আওয়ামী লীগের তামাশা করতে না পারলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, এটা প্রতিষ্ঠিত। 1996 সালে আওয়ামী লীগ 146 আসন পেয়েছিল, জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে তারা ক্ষমতা এসেছে। 91 সালে আওয়ামী লীগ 88 আসন পাওয়ার পরও জামাত এবং জাতীয় পার্টিকে নিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল, পারেনি। আজকে যে তামাশার নির্বাচন কেন আসছে, জনগণের ভোটাধিকার আজকে বুলন্দিত নাই বলা যায়। 7 জানুয়ারি নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ বিরোধী দলকে ফলো করে আহ্বানে ভোট কেন্দ্রে যায়। এর আগে আমি বলতে চাই 2014 সালে, 2018 এবং 2024 এই 3টে নির্বাচনে আওয়ামী লীগ তামাশার মাধ্যমে ক্ষমতা ছিল। 2014 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে ঘোষণা দিল, এবং রাশেদ যে বলছিল যে কুকুর এবং অন্যান্য পশু, ওটা 2014 সালের নির্বাচনে কেন্দ্রের ছবি সহ প্রকাশিত হয়েছে, এবং 43টা কেন্দ্রে একটি ভোটও পড়েনি। গাইবান্ধা, পলাশবাড়ি এবং আপনার সাদুল্লাপুর সহ সাতক্ষীরার কয়েকটা উপজেলা ভোটে করতে পারেন। ভোট করছে 3 দিন 1 সপ্তাহ পরে র্যাব পুলিশ দিয়ে। 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের প্রায় সব বিরোধী দল ঐক্যবদ্ধ আমরা ছিলাম, কিন্তু সরকার বিভিন্নভাবে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একেবারে বলা যায় সক্রিয় সরাসরি ভূমিকা রাখার কারণে তারা বাংলাদেশের জনগণের মতামতের প্রতি তোয়াক্কা করে নেয়, কিন্তু তাদের মনমতো সরকারের দল আনার জন্য তারা ভূমিকা পালন করেছে। বিরোধী দল রাজনৈতিক ভূমিকা সক্রিয় সচেতন ছিল, কিন্তু হয়তোবা আমাদের রাজনৈতিক সব দল মিলে যেভাবে আরো ভূমিকা রাখার, সেটা ভিন্ন ত্রুটি এক একজন একেবারে বিশ্লেষণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রেখেছে। আজকে আমি এই কথাই বলতে চাই যে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রেখেছি, আপনারা রেখেছেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ত্যাগের মুখোমুখি হয়েছে, কোন প্রলোভন মোসালেকা দিয়ে জামাত ইসলামের কোন নেতা জেল থেকে বের হয়নি, এই জাতীয় কাজও নেই। ওনারা দেশের জনগণের জন্য কাজ করেছে এবং জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন রাজনৈতিক দলে আমাদের শত্রু নেই, কারণ দেশপ্রেমিক দল হিসাবে সব দলকে নিয়ে আমরা চলব। আদর্শের প্রশ্নে আমার ভিন্নতা থাকতে পারে,
কিন্তু দেশের প্রশ্নে, জনগণের ভোটাধিকারের প্রশ্নে এক টেবিলে বসতে অসুবিধা নেই। 1966 সালে আর 67 সালে শেখ মুজিবুর রহমান, সাইয়েদ আবুল আলম মওদুদী, অধ্যাপক গোলাম আজম একই টেবিলে বলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আইয়ুব খানের বিরুদ্ধে। আমার মুখের কথা ছবি আছে। বর্তমান প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য 1995 সালে তৎকালীন বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদীয় দলের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে বসে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। বেগম সাজেদা চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাওলানা মতিউর রহমান নিজামী আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা এক টেবিলেই ছিলেন, একসাথে বসাইছিলেন। তো বলতে চাই, আন্দোলনকে নস্যাৎ করার জন্য এক এক সময় এক এক কিছু বের করে দেয় কথা। এগুলি কিছু রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলে, আবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয়। ওরা একটা সভা সেমিনার করে কথা একটা প্রকাশ করে দেয়। এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের ছুরিকাঘাত করার জন্য নানামুখী তৎপরতা চলে। আমি মনে করি, আমরা মনে করি, বাংলাদেশে ঘুরে দাঁড়াইতে হলে স্বাধীনতার সময় মূল মন্ত্র কি ছিল? গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে, আমরা বলবো যে প্রাচীন একটি রাজনীতিতে আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করি, এই দুই কথার সাথে আমরা দ্বিমত করি না। কিন্তু 1975 সালে সব দল নিষিদ্ধ করে বাকশাল তো আওয়ামী লীগের প্রধানই তৈরি হয়েছে। সেজন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা কি আছে? শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ব্যবহার করতেন, আজকে প্রধানমন্ত্রী কি করে? খালেদ সবুরের সাথে, ফজলুল কাদের চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসাবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করছে। আজকে কি সে মূল্যবোধ আছে? বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সাহেব 3 বছর জেল কাটলেন। কি কারণ? আওয়ামী লীগ যে কারণে জেলে নেয়, ফাঁসি দেয়, তাদের দলের সাথে কারণ মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না, আর অন্য কিছু মনে থাকে। 3টি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব, এটা নয়, উনি সাইকোলজিস্ট আল্লামা আজিজ হক সাহেবের সন্তান, হাফেজ কোরআন, তার প্রতি কি সম্মান দেখানো হয়েছে? অপমান, লাঞ্ছিত করা হয়েছে। এবং এর মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের সম্মান ভুলণ্ঠিত করা হয়েছে। মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয়, উনি দলমত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন। আল্লাহ রশিদ সাইদ 15 বছর অধিক জেলে থেকে ওনাকে আল্লাহর মেহমান হইতে হয়েছে। এইভাবে জেল থেকে আসার পর বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য কথাবার্তা হয়েছে। একদিন আমাকে বলতেছিল যে এবারে জেলে অনেক কষ্ট হয়েছে আব্দুল আলী সাহেব। মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত কথা। আমি বললাম যে এই অবস্থা, এবারে জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কষ্ট দিয়েছে। লাঠি হাতে আছে, একসাথে গাড়ি থেকে বের হলাম, ঘুরে ইয়ে করতে, তারা বোঝা গেল বাংলাদেশের সর্বতি একটি রাজনৈতিক দলের মহাসচিব, বারবার উনি কিন্তু জেলে যায়। এখন কর্মীরা তো মন ভাঙ্গে যে মহাসচিব এত মাস থাকে গেলে, আর কর্মীরা রাজপথে নামতে যখন ভয় পায় কিছু। আমার কথা হলো এটা নয়, রাজনৈতিক দলের
নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত হচ্ছে। এই সরকারের আমলে কয়েকশো আলেম, অনেক আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জীবন দিয়েছে। বহু আলেম জেল কেটেছে, বহু আলেম জেল কেটেছে। সেজন্যে আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয় এটা বোঝা যায়। সীমান্ত হত্যা কি বন্ধ না চলছে? রাশেদ যে এলাকার কথা বলেছে, আমি জানুয়ারিতে ওই তিনটে হাটে গিয়েছি, রাশেদের দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল, পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের জমির উদ্দিন প্রধান, ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ্য সন্তান। সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব জামাতের পক্ষ থেকে আমি দেখি। তো তিনটে হাটও চিনি, আর যেখানে গিয়ে সেই পাশের মুখোমুখি হয়েছি ওই বাজারে আমি দেখি। আজকে প্রতিবাদটা তো করতে দিতে পারত, কিন্তু বাস দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে, এটাকে মানা যায়? কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছে, দুটো তরুণ নিহত হয়েছে। এইভাবে দেখেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দিন, ধর্ম, আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। অনেকে বলে যে আর 5-10 বছর পরে আপনাদের বলেন নামাজ না, জানাজার নামাজ আর হচ্ছে কোরআন শরীফ পড়া যদি জিজ্ঞেস করেন, লোক ছেলে পাবেন না। কেন? প্রাইমারি, হাই স্কুল থেকে আরম্ভ করে ইসলাম শিক্ষার, নৈতিক শিক্ষার যে দাবগুলো ছিল, সব জায়গায় সেকুলার কথাবার্তা যোগ করে দিয়েছে। এই জন্যে দেশ, ধর্ম, ইসলাম, নৈতিকতা, দেশের সীমান্ত, ব্যাংক লুটপাট কি বন্ধ আছে না চলছে? দুর্নীতি, সব দিক থেকে মুক্ত হতে হলে ঘুরে দাঁড়াইতে হবে বাংলাদেশকে। কথাটা আমার কবি হাজ্জাজ ভাই তার দলের পক্ষ থেকে তুলে ধরেছে। আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াইতে হবে। মৃত্যু মানুষের আসবে, যদি স্লোগানটা জাকফা খুশ ইয়ে হবে, আবার আমরা কেউ শাহাদাতের স্লোগান, যেটাই হোক, মৃত্যু আল্লাহ তাআলা। দেশের মানুষের জন্য কাজ করব এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা কাজ করব। মৃত্যুকে আমরা ভয় পাব না। আর রাজনৈতিক নেতারা জেলকে ভয় পায় না। আজকের এখানে আমরা চিন্তা করছি আমি যে আমরা 60-এর নিচে বয়সের অনেকে আছে, জেলে গেলে 2 মাস, 5 মাস, 10 বছর থাকলে আশা করি কোনো অসুবিধা আমাদের হবে। আজকের স্টেজে তারা বোঝা যায় যে বাংলাদেশের তরুণ নেতৃত্ব এই দেশের জনগণের মুক্তির আন্দোলনে এগিয়ে আছে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুক আজকের এই আলোচনা সভার মধ্যে দিয়ে আমরা এই তামাশার উপজেলা নির্বাচন, আমি অনেক জায়গায় খবর নিয়েছি, তা আমাকে পাটগ্রামের নেতারা বলে, আমি কি খবর আমাদের তো ভোট দিতে তো যায়নি, তো বিকেলবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে যে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে। তাহলে কি তামাশা হইল? দুপুর পর্যন্ত শুনলাম এত ভোট, সব খবর রাখছি আমরা। বিকেলবেলা দেখা যায় যে ভোট বেড়ে গেছে। কেন? বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি হইল। ভোট যদি এটার থেকে একবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই, এই লজ্জা তো বলতে পারবো না। এই জন্য এমপি সাহেবের কাছাকাছি ভোট দেখাইতে হবে। তাহলে কে দেখাইলো? এন্তেকাল কমিশন। এটা আমাদের আপন ভাইয়ের বেশি বলে। নির্বাচন কমিশন না বলে কি বলে? এন্তেকাল কমিশন। আমরা মঞ্জু ভাই বলে গেছে ঘুমায়, এটা তো দেখলামই আমার।
উনি বলছিলেন ধান কাটার জন্য মানুষ আসতে পারেনি। তো ধান কাটাতে বুঝলাম যে হয়তো বা নীলফামারী, অন্য জায়গায় কি 152 জায়গাতে ডিভিশন হয়েছে। এই জন্যে নির্লজ্জ দলীয়করণ, এটার জন্য প্রশাসন শুধু দায়ী না, আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা। আমি পাবনার খবর নিয়েছি, তো কি হইল, এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে, লোকদের বাসা দেখে। তাহলে এটাই তো হলো নির্লজ্জ দলীয়করণ। এমপিরা কাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে করছে। আসলে উপজেলার নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না, জাতীয় নির্বাচনে তামাশা পরিণত হয়ে গেছে। আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী, সকল পর্যায়ের দল, মানুষ সকলকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমরা মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছোট না, কেউ ছোট বড় না। আমাদের আমির জামাত ছোট না, আমাদের এখানে যারা আছেন সবাই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক দলের নেতা। এই জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সম্মত রক্ষার ক্ষেত্রে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রাখবো, এনডিএম সেক্ষেত্রে নেতৃত্ব দেবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, এনডিএম জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল